রুদ্র, জিপিএস ট্র্যাকারটা অলরেডি অ্যাক্টিভেট করা হয়েছে। নাটোর রোডের ওই অন্ধ গলি দিয়ে যে তিনটে কালো রঙের ল্যান্ড ক্রুজার ঢাকার দিকে এগোচ্ছে, এগুলোর উপর ড্রোন ক্যামেরা সেট করো। এই সিন্ডিকেটের লোকগুলো ভাবছে নওগাঁ আর নিয়ামতপুর বেল্টের পুরো ড্রাগ রুট তারা নিজেদের কবজায় নিয়ে নেবে। আর যে মাফিয়া কিং তার স্টুডিওতে বসে আঙুল চষবে। চৌধুরী সাহেবকে স্পষ্ট জানিয়ে দাও, আজ রাত ঠিক 12টা বাজার আগেই যদি বর্ডার বেল্টের সেই আসল কেমিক্যাল ফাইলের এনক্রিপশন কি আমার ডার্ক সার্ভারে সাবমিট না করা হয়, তবে কাল সকালে এই আন্ডারওয়ার্ল্ডের মানচিত্র থেকে পুরো বংশের নাম মুছে যাবে। বস, চৌধুরী সাহেব এই অঞ্চলের সবচেয়ে বড় মূর্খ আর নিষ্ঠুরতম ক্রাইম লর্ড। সে অলরেডি বুঝতে পেরেছে যে তার মেইন ডেটাবেজে কেউ একজন সাইলেন্টলি ঢুকে পড়েছে। তবে সে স্বপ্নেও কোনোদিন ভাবতে পারবে না যে যে ছেলেটা আজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের করিডোরে ছেঁড়া জুতো আর স্ত্রী ছাড়া একটা সাধারণ খয়েরি শার্ট পরে মাথা নিচু করে হেঁটে যাচ্ছিল, সবার ধাক্কা খেয়ে মুখ বুজে শুয়ে নিচ্ছিল, সেই আরিয়ানি আসলে পুরো আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র সম্রাট আর যে মাফিয়া কিং। এটাই তো আমার আসল দাবার চাল রুদ্র। এই ভণ্ড সমাজ আর ভার্সিটির ওই অহংকারী বড়লোকের দল শুধু গায়ের পোশাক আর বাহ্যিক রূপ দেখে মানুষের ক্ষমতা বিচার করে। ক্যাম্পাসের ওই দামি গাড়ি চড়া ছেলেমেয়েরা আমাকে খ্যাত বলে, চাষার ছেলে বলে হাসাহাসি করে। ক্লাসের সবচেয়ে পেছনের ভাঙা বেঞ্চে একলা বসিয়ে রাখে। প্রফেসররা ভাবেন আমি একটা গরিব মেধাবী কিন্তু মেরুদণ্ডহীন ছেলে। ওরা এই মিথ্যে কুয়াশার ভেতরেই থাকুক, ওরা কোনোদিন জানতেও পারবে না যে হাতটা দিয়ে আমি কাল সকালে সয়েল সায়েন্সের অ্যাসাইনমেন্ট জমা দেব, সেই হাতটার একটা আলতো ইশারায় পুরো গ্লোবাল সিন্ডিকেটের কোটি কোটি টাকার বিজনেস 1 সেকেন্ডে ধুলোয় মিশে যেতে পারে। ডার্ক রেডিওর ফ্রিকোয়েন্সি লক করো, আমি লাইভে আসছি। রাত তখন 12:15। পুরো রাজশাহী শহর যেন এক নিঝুম নিথর অন্ধকারে ডুবে গেছে। শীতের তীব্রতায় ছমছম করছে চারপাশ, বিশেষ করে পদ্মা নদীর ধারে টিবাদ এলাকাটা ঘন কুয়াশায় একদম আচ্ছন্ন হয়ে আছে। এই কনকনে ঠান্ডা রাতে সেখানে সাধারণ কোনো মানুষের থাকার কথা নয়। দূর দূরান্ত পর্যন্ত কোনো আলোর চিহ্ন নেই। কিন্তু টিবাদের ঠিক 3 নম্বর কংক্রিটের ব্লকের পাশে হেডলাইট নেভানো অবস্থায় একটা কুচকুচে কালো রঙের মাইক্রোবাস এসে থামল। গাড়ি থেকে ভারী বুট জুতো পরে নেমে এলেন এই অঞ্চলের কুখ্যাত আন্ডারগ্রাউন্ড ডন চৌধুরী সাহেব। তার পরনে দামি ওভারকোট, চোখে নিষ্ঠুর চাহনি। তার ঠিক পেছনেই হাতলওয়ালা চামড়ার ব্রিফকেসে আর ভারী বিদেশি পিস্তল হাতে দাঁড়িয়ে আছে তার 2 বিশ্বস্ত কিলার, সাইম আর রিফাত। সায়েম, তুই কি নিশ্চিত যে নিয়ামতপুর বর্ডারের লাইভ টার্নিং কোডটা এই বিফ্রেসের ভেতরের ল্যাপটপে সুরক্ষিত আছে? আজ রাতের মধ্যেই দুবাইয়ের বায়ারদের কাছে এই ফাইলটা ট্রান্সফার করতে হবে। ডক্টর রাশেদ করিমের ল্যাব থেকে যে স্যাম্পলটা আমরা চুরি করিয়েছি ওটার পুরো ডাটা এই ফাইলে আছে। কোনো ঝামেলা হবে না তো? স্যার, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আমরা পুরো ল্যাব এমনভাবে ক্লিন করেছি যে পুলিশের কোনো বাপের সাধ্য নেই এর সূত্র খুঁজে পায়। আর বর্ডারের বিজিবি চেকপোস্টের দিকে আমাদের লোক অলরেডি পজিশন নিয়ে নিয়েছে। তবে স্যার, একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। আজ সন্ধ্যায় আমাদের ডার্ক ওয়েভের মেইন সার্ভারে একটা রেড অ্যালার্ট মেসেজ পপ আপ হয়েছিল। মেসেজটা পাঠিয়েছে স্বয়ং আর যে মাফিয়া কিং। হ্যাঁ স্যার, সাইম ঠিকই বলেছে। আর যে মাফিয়া কিং নাকি আমাদের এই রাতের মুভমেন্টের প্রতিটা সেকেন্ড লাইভ ট্র্যাক করছে। লোকটার নেটওয়ার্ক কতটা শক্তিশালী তা তো আপনি জানেন স্যার। আন্ডারওয়ার্ল্ডের বড় বড় কিংরা পর্যন্ত ওর নাম শুনলে ঘরের কোনায় লুকিয়ে পড়ে। আমার কেন যেন খুব ভয় করছে স্যার। এই কুয়াশার মধ্যে মনে হচ্ছে কেউ আমাদের দিকে নজর রাখছে। তোরা দুজন কি পাগল হয়ে গেছিস? আর যে মাফিয়া কিং কোনো ভগবান নয় যে সে সুইজারল্যান্ড বা দুবাইতে বসে এই পদ্মা নদীর তীরের খবর পেয়ে যাবে। সে যতই বড় সম্রাট হোক, এই রাজশাহী আর নওগাঁর বর্ডার বেল্ট আমি নিজে তৈরি করেছি। এখানে আমার অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না। ল্যাপটপটা গাড়ির
বনেটের উপর ওপেন কর, আমি নিজেই সার্ভার চেক করছি। চৌধুরী সাহেবের আদেশে রিফাত অত্যন্ত দ্রুততার সাথে চামড়ার ব্রিফকেস থেকে একটি মিলিটারি গ্রেড স্যাটেলাইট ল্যাপটপ বের করে গাড়ির বনেটের উপর রাখলো। কিন্তু সে লগ ইন করার চেষ্টা করতেই হঠাৎ করে পুরো ল্যাপটপের স্ক্রিনটা দাউ দাউ করে আগুনের মতো লাল হয়ে উঠল। স্ক্রিনের মাঝখানে ভেসে উঠল আর যে মাফিয়া কিংয়ের সেই ভয়ঙ্কর এনক্রিপ্টেড লোগো। স্পিকার থেকে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ ছাড়াই ভেসে এলো সেই অতি চেনা, গভীর, ভারী এবং মারাত্মক মাদকতাময় কণ্ঠস্বর, যা শুনলে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় খুনিটার হাত পাও ঠান্ডা হয়ে আসে। আর যে মাফিয়া কিং লাইভে চলে এসেছে। গুড ইভিনিং চৌধুরী সাহেব, ওরফে বর্ডার বেল্টের সো কল্ড ক্রাইম লর্ড। আপনি বোধহয় ভেবেছিলেন পদ্মা নদীর ঠান্ডা বাতাসে বসে আপনি আর যে মাফিয়া কিংয়ের চোখ ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার কেমিক্যাল স্যাম্পল পাচার করে দেবেন। আপনার এই ধৃষ্টতা দেখে আমি সত্যিই বেশ বিনোদিত হয়েছি চৌধুরী সাহেব। কে কে লাইনে আছিস? সায়েম, রিফাত, আইপি অ্যাড্রেসটা ট্যাগ কর। কে কথা বলছি? তুই কি সত্যি আরজে মাফিয়া কিং? তুই আমার সিকিউর লাইনে কিভাবে হ্যাক করলি? তোর ক্ষমতা থাকলে সামনে আয়। আইপি অ্যাড্রেস ট্র্যাক করার চেষ্টা করে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না চৌধুরী সাহেব। আর যে মাফিয়া কিংয়ের সার্ভার ল্যান্ডিং কোড ডিক্রিপ্ট করার মতো ব্রেন এখনও এই পৃথিবীর কোনো হ্যাকারের মাথায় তৈরি হয়নি। আজ দুপুর 2:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ডিপার্টমেন্টের ল্যাবের বোর্ডে ডক্টর রাশেদ করিম যে জটিল সমীকরণটা লিখেছিলেন, ওটা আসলে কোনো পড়াশোনার বিষয় ছিল না। ওটা ছিল আপনার বর্ডার দিয়ে লিকুইড ড্রাগ পাচারের একটা রুটিন কোড। সে ভাবেনি ক্লাসের কোনো পড়াশোনার বিষয় ছিল না। সে ভাবেনি ক্লাসের পেছনের বেঞ্চের একটা সাধারণ অবহেলিত ছেলে ওটা 1 সেকেন্ডের ভগ্নাংশে নিজের মাথায় ডিকোড করে নেবে। স্যার, ও মাই গড, এই আর্চের গলাটা কেমন যেন চেনা চেনা লাগছে। এই ভয়েস টোন, এই নিখুঁত কথা বলার স্টাইল, এটা তো হতে পারে না। স্যার, ও আমাদের খুব কাছ থেকে ওয়াচ করছে। ওকে আমাদের এই ক্যাম্পাসেরই কেউ? ওকে আমাদের চেনে? হ্যাঁ স্যার, আমারও কেমন যেন চেনা লাগছে। এই কণ্ঠটা আমি আজ সকালেই করিডোরে শুনেছি বলে মনে হচ্ছে। কিন্তু কে? ক্যাম্পাসের কোনো বড় লোকের ছেলে এত বড় মাফিয়া কিং হতে পারে? স্যার, ও আমাদের চারপাশেই কোথাও লুকিয়ে আছে। চুপ কর তোরা, তোদের চেনা গলার মুখে ছাই দিয়ে বলি। আর যে তুমি যতই বড় কিং হও না কেন, তুমি একা একটা পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়তে পারবে না। আমি জানতে চাই তুমি কি। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে তোমার সেই স্পেশাল সোর্সটা কে, যে আমাদের প্রতিটা মুভমেন্ট তোমাকে লাইভ পাচার করছে? তাকে আমি আজ রাতেই কেটে পদ্মা নদীতে ভাসিয়ে দেব। চৌধুরী সাহেব, আপনি খুব বড় ক্রাইম লর্ড হতে পারেন, কিন্তু অপরাধের দুনিয়ায় আপনি এখনও একেবারে দুগ্ধপোষ্য শিশু। আপনি আমার সোর্স খুঁজছেন, অথচ আপনার সোর্স খোদ আপনার ক্লাসরুমের পেছনের বেঞ্চে বসে আপনার প্রতিটা পাপের হিসাব ডায়েরিতে লিখছে। আপনি যে ব্লু প্রিন্টের স্যাম্পল ফাইল খুঁজছেন, ওটা এখন আমার এই খয়েরি শার্টের পকেটে রাখা স্যাটেলাইট ডিভাইসের ঠিক পাশেই জ্বলজ্বল করছে। আরিয়ানের এই কথা শেষ হওয়ার সাথে সাথে চৌধুরী সাহেবের ল্যাপটপের স্ক্রিনে একটা লাইভ ভিডিও ফিড অন হয়ে গেল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটা অন্ধকার চিমসে মেসের কাঠের টেবিলের উপর রাখা আছে সেন্ট্রাল ল্যাবের সেই নিখোঁজ হওয়া আসল কেমিক্যাল ফাইল, আর তার পাশে পড়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের একটা আইডি কার্ড, যার উপর স্পষ্ট অক্ষরে নাম লেখা আরিয়ান। তবে ভিডিওর অ্যাঙ্গেল এমনভাবে সেট করা ছিল যে আরিয়ানের মুখটা সম্পূর্ণ অন্ধকারে ঢাকা ছিল। শুধু তার আইডি কার্ডের নাম আর তার হাতে সেই বিশেষ রাজকীয় আংটিটা দেখা যাচ্ছিল। চৌধুরী সাহেব, সাইম আর রিফাত সেই স্ক্রিনের দিকে তাকিয়ে যেন জ্যান্ত পাথর হয়ে গেল। তাদের মুখে সমস্ত রক্ত 1 সেকেন্ডে শুষে নেওয়া হলো। তারা বিশ্বাসই করতে পারছিল না যে যাকে তারা আজ সকাল পর্যন্ত খ্যাত গরিব চাষের ছেলে বলে জুতোপেটা করার ভয় দেখাচ্ছিল, করিডোরে ধাক্কা মেরে খাতা ফেলে দিচ্ছিল, সেই ছেঁড়া জুতো পরা সাধারণ ছেলেটাই আসলে পুরো আন্ডারওয়ার্ল্ডের গডফাদার আর যে মাফিয়া কিং। রুদ্র, গত রাতের
সেই ল্যাপটপ ফিডটা দেখার পর চৌধুরী সাহেব আর তার 2 পোষা কুত্তা সায়েম আর রিফাতের হার্ট অ্যাটাক হওয়া বাকি ছিল শুধু। ওরা এখন আতঙ্কে কাঁপছে। কিন্তু মনে রেখো, ক্যাম্পাসের ভেতরে আমার এই ছদ্মবেশে যেন একটা সামান্য আঁচড়ও না লাগে। আজ ইউনিভার্সিটিতে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সয়েল সায়েন্সের একটা বড় প্র্যাকটিক্যাল ক্লাস আছে। আমি ঠিক 9টায় ভাঙা সাইকেলটা নিয়ে মেইন গেট দিয়ে ঢুকবো দুনিয়ার বুকে। আর যে মাফিয়া কিং যাই হোক না কেন, এই ক্যাম্পাসের ভেতরে সে শুধুই এক অবহেলিত গরিব আর শান্ত আরিয়ান। বস, আমার মাঝে মাঝে বুকটা ফেটে যায় যে মানুষের একটা মেসেজে পুরো এশিয়ান সাবকন্টিনেন্টের আন্ডারওয়ার্ল্ডের সিন্ডিকেট থরথর করে কাঁপে। সে কিভাবে এই ভার্সিটির কিছু অহংকারী বড় লোকের বখাটে ছেলে মেয়েদের অপমান মুখ বুজে সহ্য করে নেয়। আজকেও তো ক্যাম্পাসে ওই সাইম আর রিফাতরা আপনাকে সবার সামনে ছোট করার চেষ্টা করবে। আপনি কেন নিজের আসল পরিচয়টা ওদের সামনে এনে ওদের চিরতরে স্তব্ধ করে দিচ্ছেন না বস? রুদ্র, সমুদ্রের গভীরতা কখনো ওপরের ঢেউ দেখে মাপা যায় না। যে বাঘ শিকার করতে বের হয় সে নিজেকে ঝোপের আড়ালে লুকিয়ে রাখে, গর্জন করে নিজের অবস্থান জানান দেয় না। ওরা আমাকে খ্যাত বলে, চাষা বলে আনন্দ পায়, পাক না। ওদের এই অহংকারী একদিন ওদের পতনের মূল কারণ হবে। আমার আসল পরিচয় যদি এই ক্যাম্পাসে এখন প্রকাশ পেয়ে যায়, তবে বর্ডারের পেছনের যে মূল বড় মাছগুলো আছে তারা সতর্ক হয়ে যাবে। তাই আজকেও আমি অপমানিত হব। আজকেও আমি চুপচাপ মাথা নিচু করে সব সহ্য করব। কারণ আর যে মাফিয়া কিংয়ের প্রতিশোধের আগুন যখন জ্বলে তখন তা কোনো আওয়াজ করে না। সকালে মিষ্টি রোদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস গগন শিরিষ গাছগুলো পাতা চিরে পিচঢালা রাস্তায় এসে পড়েছে। চারিদিকে মনোরম পরিবেশ। পিচঢালা রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা বড় বড় গাছ আর শিক্ষার্থীদের কোলাহলে ক্যাম্পাসটা মুখরিত। দামি দামি বাইক আর কার নিয়ে বড়লোকের ছেলেমেয়েরা ক্যাম্পাসে এসে আড্ডা জমাচ্ছে। ঠিক তখনই মেন গেট দিয়ে একটা পুরনো চেইনে জং ধরা ভাঙ্গা সাইকেলে প্যাডেল করতে করতে ভেতরে ঢুকলো আরিয়ান। তার পরনে একটা সস্তা ইস্ত্রি ছাড়া নীল রঙের সুতি শার্ট, পায়ে সাধারণ চটি জুতো আর চোখে মোটা ফ্রেমের একটা সস্তা কালো চশমা। কাঁধে ঝুলছে একটা পুরনো চটের ব্যাগ। আরিয়ান সাইকেলটা নিয়ে এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের ভবনের সামনে আসতেই এক বিকট শব্দে একটা দামি স্পোর্টস বাইক এসে তার ঠিক সামনে ব্রেক কষল। বাইক থেকে নামলো সাইম আর তার ঠিক পেছনে একটা দামি গাড়ি থেকে নেমে এলো রিফাত। গতরাতে সেই আর যে মাফিয়া কিংয়ের লাইভ ওয়ার্নিংয়ের পর তাদের দুজনের চোখে মুখের অবস্থা খুব একটা ভালো ছিল না। রাতের ঘুম ওড়ার কারণে চোখের নিচে কালি পড়ে গেছে। কিন্তু ক্যাম্পাসের সাধারণ আরিয়ানকে দেখা মাত্রই তাদের ভেতরে সে চিরচেনা অহংকার আর গুন্ডামি আবার মাথা চাড়া দিয়ে উঠল। তারা গত রাতের সমস্ত রাগার আতঙ্ক যেন এক নিরীহ ছেলেদের ওপর ঝাড়তে চাইল। এই যে আমাদের ক্লাসের ইন্টারন্যাশনাল খ্যাত চাষার ছেলে আরিয়ান চলে এসেছে। কিরে, তোর এই ভাঙা সাইকেলের হার্নটা তো তোর মতনই তোতলা। রাস্তা থেকে সর। প্রতিদিন সকাল সকাল তোর এই গরিবী চেহারাটা দেখলে পুরো দিনটাই মাটি হয়ে যায়। আরে সাহেব, ওরে শুধু শুধু বকে কি লাভ বল? চাষার ছেলে তো, মাঠে ধান চাষ করা আর এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের ল্যাবে সে মাটি ঘাটা ছাড়া ওর লাইফের আছেটা কি? এই আরিয়ান, তুই নাকি আজ সয়েল সায়েন্সের প্র্যাকটিক্যাল খাতাটা কমপ্লিট করেছিস? বের কর খাতাটা, আজ ওটা সাইম জমা দেবে। তোর মতো খ্যাতদের খাতা প্রফেসররা এমনিতেও দেখতে চায় না। সাইম ভাই, রিফাত ভাই, আমি অনেক কষ্ট করে সারা রাত জেগে এই খাতাটা লিখেছি। আমার তো আর কোনো সোর্স নেই, নিজের পড়াশোনা নিজেকেই করতে হয়। প্লিজ আমার খাতাটা আপনারা নেবেন না। প্র্যাকটিক্যাল ক্লাসের টাইম হয়ে গেছে, আমাকে ভেতরে যেতে দিন। আরিয়ান যখন অত্যন্ত বিনীতভাবে মাথা নিচু করে হাত দুটো জোর করে কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলছিল, তখন ডিপার্টমেন্টের করিডরে আরও অনেক ছাত্রছাত্রী জড়ো হয়ে গিয়েছিল। ক্লাসের অহংকারী মেয়ে তানহা এক কোণে দাঁড়িয়ে দামি আইফোন হাতে নিয়ে হাসছিল। কেউ একজনও আরিয়ানের পক্ষে কথা বলতে এগিয়ে এলো না, সবাই বরং তাকে নিয়ে মজাই নিচ্ছিল। স্যাম হঠাৎ করে এক চরম হিংস্রতায় আরিয়ানের কাঁধের
চটের ব্যাগটা টেনে মাটিতে ফেলে দিল। ব্যাগের ভেতর থেকে সস্তা কলম, দুটো খাতা আর একটা সেই এগ্রিকালচার ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের আইডি কার্ডটা ছিটকে পিছঢালা রাস্তায় পড়ে গেল। ঠিক যে আইডি কার্ডটা গতরাতে চৌধুরী সাহেবের ল্যাপটপের স্ক্রিনে দেখা গিয়েছিল, কিন্তু সাইমা রিফাত এতটাই অন্ধ ছিল যে তারা রাস্তার আইডি কার্ডের নামের সাথে আন্ডারওয়ার্ল্ডের সেই ত্রাস আর যে মাফিয়া কিংকে মেলানোর বিন্দুমাত্র সাহস বা বুদ্ধি পেল না। তোর এত বড় সাহস, তুই আমাদের মুখের ওপর কথা বলিস? এই রিফাত, ওর খাতাটা তুলে নে, আর এই ক্ষেত ছেলেটাকে বুঝিয়ে দে এই ভার্সিটিতে ওর আসল জায়গাটা কোথায়। এই নে তোর খাতা। রিফাত এক ঝটকায় আরিয়ানের খাতাটা তুলে নিয়ে সাইমের হাতে দিল আর নিজের দামি বুট জুতো দিয়েও আরিয়ানের মাটির ওপর পড়ে থাকা আইডি কার্ডটা সজোরে মারিয়ে দিল। আরিয়ানের সেই আইডি কার্ডের ওপর এখন বুটের কাদা আর ধুলো লেগে আছে। শুধু তাই নয়, সাইম যাওয়ার সময় আরিয়ানের ভাঙ্গা সাইকেলটাতে একটা লাথি মেরে ট্রেনের পাশে ফেলে দিল। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখ দুটো চশমার আড়ালে সম্পূর্ণ শান্ত, শীতল আর স্থির ছিল। তার শরীরে বা মুখে কোনো রাগের বহিঃপ্রকাশ ছিল না। সে এক ফোঁটা কান্নাও কানল না, কোনো প্রতিবাদও করল না। সে অত্যন্ত শান্ত পায়ে মাটিতে বসে পড়ল এবং কাদা লেগে যাওয়া আইডি কার্ডটা তুলে নিজের শার্টের কোণা দিয়ে আলতো করে মুছে নিল। করিডোরে সবাই যখন হাসতে হাসতে ক্লাসরুমের দিকে চলে গেল, তখন আরিয়ান ধীর পায়ে উঠে দাঁড়ালো। সে তার সাইকেলটা টেনে সোজা করলো এবং নিজের চটের ব্যাগটা কাঁধে তুলে নিল। তার এই শান্ত, নিরীহ আর অসহায় রূপ দেখে কেউ স্বপ্নেও কল্পনা করতে পারল না যে এই ছেলেটার পকেটে যে সাধারণ ফোনটা রাখা আছে সেটা ডাক নেটওয়ার্কের একটা মাত্র মেসেজ। আজ রাতের মধ্যে সাইম, রিফাত আর চৌধুরী সাহেবের পুরো অস্তিত্ব এই পৃথিবী থেকে চিরতরে ভ্যানিশ হয়ে যেতে পারে। আরিয়ান ক্লাসরুমের দিকে হাঁটতে হাঁটতে তার পকেটে স্যাটেলাইট ডিভাইসে একটা ভাইব্রেশন ফিল করলো। সে এক পলক স্ক্রিনের দিকে তাকালো, সেখানে রুদ্রর মেসেজ এসেছে। বস, চৌধুরী সাহেবের বর্ডারে 3টা ল্যান্ড ক্রুজার আমাদের ছেলেরা ঘিরে ফেলেছে। আপনার জাস্ট একটা আদেশের অপেক্ষায়। আরিয়ান চশমাটা নাকের উপর একটু ঠিকঠাক করে মনে মনে হাসল। তার সেই রহস্যময় রূপ আর পরিচয় ক্যাম্পাসের এই ইঁদুর বেড়ালের খেলার পেছনে সম্পূর্ণই গোপন রয়ে গেল। রুদ্র, খেলাটা এবার আরো বেশি গভীর আর অন্ধকার হতে চলেছে। সায়েম আর রিফাতকে দেখেছো? ওরা ভাবছে ওরা আমাকে করিডোরে ধাক্কা দিয়ে খুব বড় বীরত্ব দেখিয়েছে, কিন্তু ওরা জানুকও না ওদের ওই অহংকারের আড়ালে থাকা প্রতিটা গোপন তথ্য এখন আমার হাতের তালুর মতো পরিষ্কার। আজ থেকে আমি ক্যাম্পাসের প্রতিটি কোণায়, প্রতিটি মানুষের ওপর সাইলেন্ট অবজারভেশন শুরু করছি। ক্লাসরুমের পেছনের ওই ভাঙা বেঞ্চটা আমি কোনো সাধারণ বসার জায়গা নয় রুদ্র, ওটা আমার আন্ডারগ্রাউন্ড সাম্রাজ্যের থিঙ্ক ট্যাঙ্ক। পুরো ভার্সিটি এখন আমার রাডারে। বস, সেন্ট্রাল লাইব্রেরি আর প্রক্টোরিয়াল বডির কিছু মুভমেন্ট আমার কাছে বেশ সন্দেহজনক মনে হচ্ছে। চৌধুরী সাহেব বর্ডার বেল্ট সিল হওয়ার পর থেকে ক্যাম্পাসের ভেতরে কিছু অপরিচিত মানুষের আনাগোনা বেড়েছে। ওরা কারো খোঁজ করছে। আপনার কি মনে হয় ওরা আর যে মাফিয়া কিং আসল আইডেন্টিটি ক্র্যাক করার চেষ্টা করছে? ওদের সেই ক্ষমতা নেই রুদ্র, তবে ওরা যে জালটা পাচ্ছে সেই জালে ওরাই জড়াবে। আমি দেখতে চাই এই পবিত্র বিদ্যাপীঠের আড়ালে আর কতগুলো মুখোশধারী শকুনের দল লুকিয়ে আছে। আজ থেকে আমার চোখ শুধু সাইমদের ওপর নয়, ডিপার্টমেন্টের হেড থেকে শুরু করে ক্যাম্পাসের ভিআইপি গাড়িগুলোর ওপর থাকবে। রহস্যের কুয়াশাটা ওরা তৈরি করেছে, কিন্তু ওটার ভেতরে শেষ আলোটা নিভাবো আমি। আমার চশমার লেন্স এখন শুধু পড়াশোনার জন্য নয়, ওটা এখন প্রতিটা অপরাধীর ডেথ ওয়ারেন্ট লিখবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে আজ এক অদ্ভুত ও থমথমে নীরবতা। আকাশটা মেঘলা, যেন যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। দুপুরের দিকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের 3 তলার করিডোরটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল। প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করে সবাই যখন টুকটুকি চত্বরে আড্ডা দিতে চলে গেছে, তখন এগ্রিকালচার ল্যাবের পেছনে জানালার ধারে একা বসেছিল আরিয়ান। তার চোখে সেই পুরনো মোটা ফ্রেমের সস্তা কালো চশমা, মাথাটা বরাবরের মতো নিচু, কিন্তু কেউ যদি খুব কাছ থেকে তার চশমার লেন্সের দিকে তাকায় তবে দেখতে পেত এক অলৌকিক ও পরশীতল স্থিরতা। তার চোখের মণি দুটো এক চুলও নড়ছে না।
সে একদৃষ্টিতে তাকিয়ে আছে নিচের চত্বরের দিকে। তার পকেটে সেই বিশেষ স্যাটেলাইট ডিভাইসটি তখন সাইলেন্ট মোডে সচল। চশমার ফ্রেমের ভেতরে গোপন ফিট করা মাইক্রো ক্যামেরা আর অডিও রিসিভারের মাধ্যমে পুরো ক্যাম্পাসের শত শত ডেটা আর কথোপকথন আরিয়ানের কানের ভেতরের অদৃশ্য ন্যানো এয়ারপিসে লাইভ ট্রান্সফার হচ্ছিল। আরিয়ান ক্লাসের সবচেয়ে পেছনে ভাঙ্গা বেঞ্চে বসে খাতার উপর কলম দিয়ে সয়েল সায়েন্সের নোট লিখছিল, কিন্তু তার অবচেতন মন তখন পুরো বিশ্ববিদ্যালয়ের ভেতরে অদৃশ্য অপরাধের নেটওয়ার্কের ম্যাপ তৈরি করছিল। সায়েম, তুই কি লক্ষ্য করেছিস চৌধুরী আঙ্কেল গতরাত থেকে ফোন ধরছে না? প্রক্টোরিয়াল বডির ডক্টর জামানো আজকে কেমন যেন গম্ভীর হয়ে আছেন। ল্যাবের লকার নাম্বার 4 এর সামনে আজকে দুজন অপরিচিত মানুষকে ঘুরঘুর করতে দেখলাম। ক্যাম্পাসে কিছু একটা ঘুরছে রে, খুব রহস্যময় কিছু একটা। ধুর তানহা, তুই শুধু শুধু বেশি চিন্তা করিস। চৌধুরী সাহেব হয়তো বর্ডারের কোনো বড় চালানে ব্যস্ত আছেন। আর লকারের কথা বলছিস, ওটা তো সরকারি কেমিক্যালের লকার। ওখানে প্রফেসরের পারমিশন ছাড়া কেউ যায় না। তুই চল, আজ প্যারিস রোডে একটু বাইক রাইডে যাই। ওই যে দেখ, আমাদের ক্লাসের সেই ক্ষেত আরিয়ান এখনও ল্যাবের কোনায় ভূতের মতো বসে আছে। ওরে দেখলেই আমার মেজাজ গরম হয়। বাদ দে না ভাই ওরে, ওর মতো 4-7 ছেলের কথা ভেবে আমাদের বার্তা নষ্ট করার দরকার নাই। চল আমরা প্রক্টরি অফিসের ওদিকটায় যাই। চৌধুরী সাহেব নাকি ওনার মাধ্যমে কোনো স্পেশাল ফাইল পাঠাবেন বলেছেন। সাইম, রিফাত আর তানহা যখন হাসতে হাসতে ল্যাবের করিডোর পার হয়ে চলে গেল, তখন আরিয়ানের হাতের কলমটা 1 সেকেন্ডের জন্য থমকে দাঁড়ালো। সে তার চশমাটা আলতো করে নাকের উপর একটু পুশ করলো। তার ন্যানো এয়ারপিসে তখন প্রক্টর অফিসের ভেতরে এনক্রিপ্টেড অডিও সিগন্যাল স্পষ্ট হতে শুরু করেছে। প্রক্টর ডক্টর জামান তখন ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে কার সাথে যেন ফিসফিস করে কথা বলছিলেন, যা আরিয়ানের গোপন ডাক ফ্রিকোয়েন্সিতে হ্যাক হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ চৌধুরী সাহেব, আপনার বর্ডারে 3টে ল্যান্ড ক্রুজার নাকি উধাও হয়ে গেছে। আর যে মাফিয়া কিংয়ের নাম শুনেছেন? এটা অসম্ভব। এই ক্যাম্পাসের ভিতরেই কেউ একজন আমাদের ল্যাবের কোড লিক করছে। আমি সন্দেহ করছি এগ্রিকালচার ডিপার্টমেন্টের কোনো ছাত্রের এর সাথে লিঙ্ক আছে। আমি আজ বিকালের মধ্যেই সব ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের ব্যাকগ্রাউন্ড ফাইল চেক করব। আরিয়ান প্রক্টরের এই গোপন কথাগুলো শুনে নিজের মনের ভেতরেই এক কুটিল ও রহস্যময় হাসি হাসল। সে জানত ডক্টর জামান যতই ফাইল ঘাটুক, এই অতি সাধারণ মাথা নিচু করে থাকা গরিব আরিয়ানের পেছনে যে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় সাম্রাজ্যের গডফাদার লুকিয়ে আছে তা বের করার মতো প্রযুক্তি এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের তো দূরের কথা, পুরো দেশের কোনো এজেন্সির কাছেও নেই। আরিয়ান ধীর পায়ে ল্যাব থেকে বের হয়ে এলো। করিডোরের অন্ধকার কোণগুলো, লাইব্রেরির ছাদ আর প্রক্টোরিয়াল বডির প্রতিটা মুভমেন্ট এখন তার চোখের রাডারে। সে যখন মেন গেটের দিকে তার সেই জং ধরা ভাঙ্গা সাইকেলটা নিয়ে যাচ্ছিল, তখন চারপাশের কুয়াশা আরও ঘন হতে শুরু করেছে। ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রীরা তাকে দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। কেউ কেউ তাকে নিয়ে ফিসফিস করে টিটকারি দিচ্ছিল, কিন্তু আরিয়ানের চারপাশের এই রহস্যময় নীরবতা যেন এক প্রলয়ঙ্কারী ঝড়ের আগের স্তব্ধতা। রুদ্র, গত রাতে প্রক্টর অফিসের সেই এনক্রিপ্টেড অডিও ফিডটা পাওয়ার পর থেকেই আমার 6 সেন্স বলছিল খেলাটা শুধু চৌধুরী সাহেব আর বর্ডারের ওই কটা ল্যান্ড ক্রুজারের মধ্যে সীমাবদ্ধ নয়। এই বিশ্ববিদ্যালয়ের রন্ধ্রে রন্ধ্রে অপরাধের শিকড় গজিয়েছে। আজ রাত ঠিক 1টার সময় আমি কোনো বডিগার্ড বা কনভয় ছাড়া সম্পূর্ণ একাকী আমার সেই ব্ল্যাক শ্যাডো স্যুটে ক্যাম্পাসে ঢুকবো। অ্যাগ্রিকালচারাল কেমিক্যাল রিসার্চ ল্যাবটার দিকে আমার বিশেষ নজর থাকবে। আমার মনে হচ্ছে যে রাঘব বোয়ালদের আমি খুঁজছি, তারা বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র ল্যাবগুলোকেই তাদের অন্ধকার ব্যবসার সেভ হাউস বানিয়েছে। বস, একাকী হওয়াটা কি ঠিক হবে? জায়গাটা এখন বেশ রিস্কি। চৌধুরী সাহেবের লোকগুলো বর্ডারে মার খাওয়ার পর থেকে ক্যাম্পাসের ভেতরেই সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে রাতের প্রক্টোরিয়াল টিম খুব অ্যাক্টিভ। আপনি যদি বলেন, তবে আর্টস স্কোয়াডের 10টা শুটারকে আমি সাইলেন্টলি ক্যাম্পাসের চারপাশের দেয়ালে পজিশন নিয়ে রাখতে বলি। কোনো বিপদ হলে ওরা ব্যাকআপ দেবে। একদম না রুদ্র। আর যে মাফিয়া কিং যখন ছদ্মবেশে শিকার করে, তখন সে একাই একটা আস্ত বাহিনীর সমান। অতিরিক্ত আলোড়ন তৈরি করলে আসল মাছগুলো পানির অনেক গভীরে লুকিয়ে পড়বে।
আমি আজ কোনো অ্যাকশন নেব না, কোনো বুলেট খরচ করব না। আজ রাতে আমার একমাত্র কাজ হবে সাইলেন্ট অবজারভেশন। শত্রুর সবচেয়ে বড় শক্তি আর তাদের পেছনের গডফাদার কারা সেটা আগে আমার এই চোখের লেন্সে রেকর্ড করতে হবে। চুনোপুটিদের জালে আটকে রাখো, আমাদের টার্গেট এবার সমুদ্রের সেই আসল হাঙরগুলো। রাত তখন আনুমানিক 1:25। পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন এক গা ছমছমে নিথর নীরবতায় ঢেকে গেছে। প্যারিস রোডে সেই বিশাল গগন শিরীষ গাছগুলো অন্ধকারের বুকে যেন এক একটা অতিকায় দানবের মতো দাঁড়িয়ে আছে। কুয়াশার চাদর এতই ঘন যে হাত বাড়িয়ে সামনে 5 হাত দূরে জিনিসগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। সাধারণ পোক্টোরিয়াল গার্ডরা তখন মেন গেটে সিকিউরিটি রুমে বসে হিটার জ্বালিয়ে চা খাচ্ছে। ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ডিপার্টমেন্টের পেছনে দেওয়াল ঘেঁষে একটা কুচকুচে কালো ছায়া অত্যন্ত চাতুর্যের সাথে এবং বিড়ালের মতো নিঃশব্দে ভেতরে প্রবেশ করল। পরনে ব্ল্যাক ফিটিং ট্যাকটিক্যাল জ্যাকেট, চোখে নাইট ভিশন থার্মাল চশমা আর মাথায় ব্ল্যাক ক্যাপ। এই ছায়ারূপী মানুষটি আর কেউ নয়, আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র সম্রাট আরজে মাফিয়া কিং ওরফে আরিয়ান। দিনের বেলায় সে মেরুদণ্ডহীন খ্যাত আর অসহায় ছাত্র আরিয়ানের বিন্দুমাত্র চিহ্ন এখন এই শরীরে নেই। তার প্রতিটি পদক্ষেপ নিখুঁত, প্রতিটি মুভমেন্ট এক হিংস্র চিতার মতো চটপটে। সে কোনো লিফট বা মেন সিঁড়ি ব্যবহার করল না। ভবনের পেছনে পাইপ আর সানসেট বেয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে 4 তলার স্পেশাল কেমিক্যাল রিসার্চ রুমের জানালার কানে এসে দাঁড়ালো। এই রিসার্চ রুমটি সাধারণ ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে কেবল পিএইচডি গবেষক আর পোক্টোরিয়াল বডির বিশেষ অনুমতি প্রাপ্ত ব্যক্তিরাই ঢুকতে পারে। আরিয়ান তার নাইট ভিশন চশমাটা অ্যাডজাস্ট করে জানালার কাছের এক কোণা দিয়ে ভেতরে তাকালো। ভেতরে কোনো মেন লাইট জ্বলছিল না, কেবল 4টি বড় বড় কেমিক্যাল রিয়াক্টর নীল আর বেগুনি রঙের মৃদু ফ্লুরোসেন্ট আলো পুরো ঘরটাকে এক রহস্যময় রূপ করে দিয়েছে। আর সেই আলোর নিচে দাঁড়িয়েছিল 4 জন মানুষ। তাদের মুখে অ্যান্টি গ্যাস মাস্ক পরা, হাতে দামি কাছের টেস্ট টিউব। আরিয়ান তার কানে এয়ারপিসের রিসিভারটা জানালার অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে টাচ করালো। মুহূর্তের মধ্যে ঘরের ভেতর সাউন্ড তার এয়ারপিসে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে ভেসে এলো। রিফাত, জলদি কর, এই লিকুইড পেস্টটা চৌধুরী সাহেবের ল্যাবে পাঠাতে হবে। আর যে মাফিয়া কিং বর্ডারের যে গাড়িগুলো আটকেছে ওগুলোতে কেবল সাধারণ কেমিক্যাল ছিল। আসল জিনিস তো এই বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তৈরি হচ্ছে। এটা ওই আর যে ব্যাটার স্বপ্নেও ভাবেনি। এই স্যাম্পলটা দুবাই পাঠাতে পারলে আমাদের আর এই ছাইপাশ ভার্সিটিতে পড়ে থাকা লাগবে না। সায়েম, আমার হাত কাঁপছে রে। আজ বিকেলে প্রক্টর স্যার বলছিলেন যে আরজে মাফিয়া কিং নাকি ক্যাম্পাসের ভেতরেই সোর্স বসিয়েছে। যদি ভয়ঙ্কর মাফিয়া জানতে পারে যে আমরা রিসার্চের নামে এখানে ইন্টারন্যাশনাল গ্রেডের সিনথেটিক ড্রাগস বানানোর ফর্মুলা টেস্ট করছি, তবে ও আমাদের জ্যান্ত কবর দিয়ে দেবে। তুই একটা আস্ত ডরপোক রিফাত। আর যে মাফিয়া কিং যতই বড় ডন হোক, সেই ল্যাবের ভেতরে ঢুকতে পারবে না। আর আমাদের পেছনে কারা আছে জানিস? শুধু চৌধুরী সাহেব একলা না, এই ফর্মুলার মেইন ডিল সাইন করেছেন স্বয়ং বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার আর আমাদের ডিপার্টমেন্টের হেড প্রক্টোরিয়াল বডির ডক্টর জামান নিজেই তো কাল রাতে এই কেমিক্যালের র ম্যাটেরিয়াল বর্ডার পার করিয়ে এনেছেন। ভিসি স্যারের সিগনেচার করা ফাইলে এই প্রজেক্টের নাম দেওয়া হচ্ছে অ্যাডভান্স ওয়েল ফার্টিলাইজার রিসার্চ। কে ধরবে আমাদের, পুলিশ নাকি প্রক্টর? সবাই তো এই টাকার ভাগ পায়। জানালার কার্নিশে অন্ধকারে মিশে থাকা আরিয়ানের চোখ দুটো এই কথা শোনা মাত্রই এক ভয়ঙ্কর ক্রূরতার জ্বলে উঠল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষাক্ত শীতল হাসি। সে মনে মনে ভাবল, বাহ, চমৎকার খেলা। ভিসি, ডিপার্টমেন্টাল হেড, প্রক্টর সবাই এই নোংরা চক্রের সাথে জড়িত। এরা শিক্ষার এই পবিত্র মন্দিরটাকে ইন্টারন্যাশনাল ড্রাগ সিন্ডিকেটের ম্যানুফ্যাকচারিং হাব বানিয়ে ফেলেছে। আরিয়ানের ডান হাতটা অবচেতনভাবেই তার কোমরের মডিফাইড গ্লোক পিস্তলটার উপর চলে গিয়েছিল। তার এক ইশারায় আর যে স্কোয়াড এই মুহূর্তেই এই পুরো বিল্ডিংটা উড়িয়ে দিতে পারত।
সাইম আর রিফাত নামের এই চুনোপুটি দুটোকে 1 সেকেন্ডে মাটির সাথে মিশিয়ে দেওয়া তার জন্য কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আরিয়ান তার হাতের মুঠোটা শক্ত করে আবারও আলতো করে ছেড়ে দিল। সে নিজের ভেতরে মাফিয়া কিং সত্তাকে চরমভাবে কন্ট্রোল করল, কারণ আর যে মাফিয়া কিং আবেগ দিয়ে চাল চালে না, সে চাল চালেন চরম বুদ্ধিমত্তা দিয়ে। সে খুব ভালো করেই বুঝতে পেরেছিল আজ যদি সে এই ল্যাবে হামলা করে সাইম আর রিফাতকে ধরে ফেলে, তবে এই চুনোপটিদের চিৎকারে আসল রাঘব বোয়ালেরা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিপার্টমেন্টাল হেড আর প্রক্টর ডক্টর জামান মুহূর্তের মধ্যে সাবধান হয়ে যাবে। তারা তাদের সমস্ত ব্যাকগ্রাউন্ড ফাইল আর প্রমাণ এক রাতের মধ্যেই পুড়িয়ে ছাই করে দিয়ে নিজেদের ধোয়া তুলসী পাতা প্রমাণ করবে। আসল অপরাধীদের নাগাল আর কোনোদিনই পাওয়া যাবে না। এই চুনোপুটিদের পেছনে থাকা আসল হাঙ্গরগুলোকে স্বীকার করতে হলে তাদের আরও কিছুটা সময় দিতে হবে, তাদের আরও কিছুটা রশি ছাড়তে হবে। আরিয়ান তার জ্যাকেটের পকেট থেকে একটা ছোট্ট মটর দানার মতো দেখতে মাইক্রো ডিভাইস বের করলো। ওটা আসলে একটা কোয়ান্টাম ডেটা হ্যাকিং চিপ। সে অত্যন্ত সাবধানে জানালার এয়ার ভেন্টের ফাঁক দিয়ে চিপটা ভেতরে মেন ল্যাব কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসরের লাইনে ড্রপ করে দিল। মাত্র 3 সেকেন্ডের মধ্যে চিপটি কম্পিউটারের পুরো মেমোরি আর সিসিটিভি ক্যামেরার মেন ফিড আরিয়ানের ডাক সার্ভারের সাথে সিস করে নিল। এখন থেকে এই ল্যাবে কোন কেমিক্যাল তৈরি হচ্ছে, কারা আসছে, কার কার সাথে সিগনেচার করা ফাইল আদান প্রদান হচ্ছে, তার প্রতিটা সেকেন্ডের লাইভ ফুটেজ আরিয়ানের ল্যাপটপে রেকর্ড হয়ে থাকবে। রিফাত শোন, ভিসি স্যার বলেছেন আগামী পরশুদিন রাতে যখন পুরো ক্যাম্পাসে কনসার্ট আর কালচারাল প্রোগ্রাম চলবে, সবাই যখন গান বাজনায় ব্যস্ত থাকবে, ঠিক সেই সুযোগে এই মেন লিকুইড ড্রাগের পুরো কনসাইনমেন্টটা 3টা অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস থেকে বের করা হবে। ওটাই হবে আমাদের ফাইনাল মিশন। ঠিক আছে সায়েম, চল আজকের মতো কাজ শেষ। কেমিক্যালের জারগুলো লকার নাম্বার 4-এ লক করে আমরা পেছনের গেট দিয়ে বের হয়ে যাই। আরিয়ান জানালার বাইরের অন্ধকারে দাঁড়িয়ে তাদের প্রতিটা কথা নিজের মগজে গেঁথে নিল। তার চশমার স্ক্রিনে তখন হ্যাকিং চিপের শতভাগ ডেটা ট্রান্সফারের গ্রিন সিগন্যাল জলজল করছে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সাইম আর রিফাত লকার লক করার আগে আরিয়ান এক অবাস্তব অতিমানবীয় গতিতে পাইপ পেয়ে নিচে নেমে এলো এবং কুয়াশার অন্ধকারে এক অদৃশ্য ভূতের মতো মিলিয়ে গেল। পরদিন সকাল ঠিক 9:30, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ডিপার্টমেন্টের করিডোরটা যথারীতি চঞ্চল। করিডোরের একপাশে দাঁড়িয়ে সাইম আর রিফাত তানহার সাথে হাসাহাসি করছে, যেন গতরাতে তারা ল্যাবে কোনো অপরাধী করেনি। ঠিক তখনই করিডোরের ওপাশ থেকে মাথা নিচু করে সেই পুরনো জং ধরা সাইকেলটা ঠেলতে ঠেলতে আসছিল আরিয়ান। তার পরনে যথারীতি সেই ইস্ত্রি ছাড়া খয়েরি শার্ট, পায়ে কাদা লাগা চটি জুতো আর চোখে সস্তা কালো চশমা। সাইম আরিয়ানকে দেখা মাত্রই তার পথ আটকে দাঁড়ালো এবং তার সাইকেলের হ্যান্ডেলে একটা জোরে থাপ্পড় মারল। কিরে ক্ষেত, আজকেও চলে এসেছিস তোর এই ভাঙা কঙ্কালটা নিয়ে? কালকে যে তোর খাতাটা নিয়েছিলাম ওটা প্রফেসরকে জমা দিয়ে দিয়েছি আমার নামে। তুই চাইলে আজকে আবার নতুন করে লিখতে পারিস। চাষার ছেলের খাতা লিখতে তো ভালোই লাগার কথা, তাই না রে রিফাত? সাইমের এই তীব্র অপমান আর উপহাস শুনে তানহা তার চারপাশের ছাত্রছাত্রীরা জোরে হেসে উঠল, কিন্তু আরিয়ান বরাবরের মতোই চুপচাপ রইল। সে তার চশমাটা নাকের উপর একটু সোজা করে অত্যন্ত বিনীত আর ভীত গলায় বলল, ঠিক আছে সাইম ভাই, আপনি জমা দিয়েছেন ভালোই হয়েছে। আমি আজকে লাইব্রেরিতে বসে আবার নতুন করে লিখে নেব। আমাকে একটু যেতে দিন ভাই, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। আরিয়ান মাথা নিচু করে সাইমদের পাশ কাটিয়ে করিডোর দিয়ে হেঁটে চলে গেল। সাইম আর রিফাত পেছন থেকে তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। শালা একটা আস্ত ভিউ, মেরুদণ্ডহীন খ্যাত। তারা জানতো না তাদের এই হাসির প্রতিটি সেকেন্ড আসলে তাদের জীবনের শেষ কয়েকটা দিনের আনন্দ। আরিয়ান যখন ক্লাসরুমের পেছনে সেই ভাঙ্গা বেঞ্চে গিয়ে বসলো, তার ঠোঁটের কোণে তখন এক ভয়ঙ্কর রহস্যময় আর বিজয়ের হাসি খেলা করছিল। চুনোপুটিরা ভাবছে তারা আরজে মাফিয়া কিংকে ফাঁকি দিয়েছে, অথচ তারা নিজেরাই এখন আরজে তৈরি করা এক বিশাল ডেথ ট্র্যাপের ভেতর মনের আনন্দে নাচছে। কনসার্টে সেই রাতটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের রাঘব বোয়াল আর চুনোপুটিদের জীবনের শেষ কাল রাত। রাত তখন 2:30। ম্যাচের অন্ধকার ঘরে একটা মাত্র নীল রঙের এলইডি স্ক্রিন জ্বলছে।
আরিয়ানের পরনে এখন আর সেই মলিন শার্ট নেই, একটা সিল্কের কালো নাইট গাউন পরে সে খাটের ওপর পা তুলে বসে আছে। তার চোখের চশমাটা টেবিলের উপর রাখা। চশমা ছাড়া তার চোখ দুটো এতটাই ধারালো আর গভীর দেখাচ্ছে যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। ল্যাপটপের স্ক্রিনে একটা ডিজিটাল প্রোগ্রেস বারবার চলছে, যা বিশ্ববিদ্যালয়ের মেন সার্ভারের ব্যাকআপ ফাইলগুলো একের পর এক ডাউনলোড করছে। রুদ্র ঘরের এক কোণে দাঁড়িয়ে ল্যাপটপের দিকে তাকিয়েছিল, তার হাত দুটো পেছনের দিকে লক করা। সে কিছুক্ষণ পর পর আরিয়ানের মুখের এক্সপ্রেশন বোঝার চেষ্টা করছে, কিন্তু আরিয়ানের মুখবই যেন পাথর দিয়ে খোদাই করা, সেখানে কোনো ইমোশন নেই। বস, কোয়ান্টাম চিপটা কাজ করেছে। বিসি স্যারের পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট থেকে একটা এনক্রিপ্টেড মেসেজ গেছে দুবাইয়ের সেই বায়ারের কাছে। মেসেজের সাবজেক্ট লাইনে লেখা ছিল, দ্য ফার্টিলাইজার প্রজেক্ট ইজ রেডি ফর শিপমেন্ট। কিন্তু একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছেন বস? আরিয়ান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই হাত বাড়িয়ে টেবিল থেকে একটা ডার্ক চকলেটের টুকরো মুখে দিল। কোন জিনিসটার কথা বলছিস রুদ্র? ভিসি যে নিজেই এই সিন্ডিকেটের গডফাদার, সেটা? ওটা তো আমি কাল রাতেই জেনে গেছি। চুনোপটির যখন ল্যাবে কথা বলছিল তখনই হিসাব মিলে গেছে। না বস, ওইটা না। ডিলটা সই হয়েছে আজ থেকে 3 বছর আগে, যখন আপনি এই ইউনিভার্সিটির অ্যাডমিশনও নেননি। তার মানে এই নেটওয়ার্ক অনেক পুরনো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, বিসিসের ওই মেইলের সিসি লিস্টে আরেকটা হাইড করা ইমেল আইডি আছে। ওইটার ডোমেইন নেম আমাদের চেনা কোনো সার্ভারের সাথে মিলছে না। এটা কোনো ইন্টারন্যাশনাল এজেন্সি বা কোনো বড় মাফিয়ার আইডি হতে পারে। আরিয়ান এবার ল্যাপটপের স্ক্রিনটা আলতো করে টেনে নিজের আরও কাছে নিয়ে এলো। তার আঙ্গুলগুলো কিবোর্ডের ওপর ঝড় তুলল। কয়েকটা আদেশ রান করার পর স্ক্রিনে একটা ভিআইপি লোকেশন ম্যাপ ভেসে উঠল। ম্যাপের লাল বিন্দুটা রাজশাহী শহরের ভেতরের কোথাও ব্লঙ্ক করছে। ইন্টারেস্টিং। তার মানে ভিসিও এই খেলার আসল চালক নয়, সেও কারোর আদেশে নাচছে। ক্যাম্পাসের ভেতরেই এমন কেউ একজন বসে আছে যে ভিসির ওপরেও হুকুম চালায়। রুদ্র, সায়েম আর রিফাতের কল রেকর্ডস লাস্ট 24 ঘন্টার ডিক্রিপ্ট করা শেষ হয়েছে। হ্যাঁ বস, সাইম আজকে দুপুর 2টায় একটা আননোন নাম্বারে কল করেছিল। অডিও রেকর্ডিংটা শুনবেন? আমি প্লে করছি। রুদ্র একটা ট্যাবের স্ক্রিনে ক্লিক করতেই স্পিকার থেকে সাইমের ভয়ত গলা ভেসে এলো। সাইম বলছিল, স্যার, কাজটা পরশু রাতে কনসার্টের সময় করতে হবে তো। আমাদের ডিপার্টমেন্টের সেই আরিয়ান ছেলেটা আজকাল ল্যাবের চারপাশে বড্ড বেশি ঘোরে। ও যদিও একটা আস্ত বলদ, তাও আমার কেন যেন খটকা লাগছে। ওপাশ থেকে একটা রোবোটিক ভয়েস চেঞ্জার দিয়ে বিকৃতি করা কণ্ঠ উত্তর দিল, আরিয়ানকে নিয়ে ভাবার সময় নেই। ও একটা চাষার ছেলে। ওকে একটা ধমক দিলেই কোনায় লুকিয়ে থাকবে। তোমরা কনসার্টের রাতে অডিটোরিয়ামের পেছনের গেটে অ্যাম্বুলেন্স রেডি রাখবে। ডিপার্টমেন্টাল হেড নিজে সেখানে পাহারায় থাকবে। কোনো ভুল হলে তোমাদের লাশও খুঁজে পাওয়া যাবে না। আরিয়ান অডিওটা শোনার পর সোজা হয়ে বসলো। তার ঠোঁটের কোণে সেই চেনা বিষাক্ত হাসিটা আবার ফিরে এলো। সায়েম আর রিফাতকে ওরা বলির পাঠা বানাচ্ছে। কনসার্টের রাতে যখন ওই 3টে অ্যাম্বুলেন্স ক্যাম্পাস থেকে বের হবে তখন ওরা ভাবছে সাইলেন্টলি কাজটা হয়ে যাবে। কিন্তু ওরা জানে না ওই অ্যাম্বুলেন্সগুলোর চাকা ক্যাম্পাস পার হওয়ার আগেই পুরো নেটওয়ার্কের 12টা বেজে যাবে। রুদ্র, কনসার্টের স্পন্সর কারা? স্পন্সর করেছে চৌধুরী গ্রুপ অব কনস্ট্রাকশন অ্যান্ড স্পোর্ট ইন্ডাস্ট্রিজ। ভিসি স্যার নিজে চিফ গেস্ট হিসেবে থাকবেন, আর পুরো সিকিউরিটির দায়িত্বে থাকবে প্রক্টোরিয়াল টিম আর সাইমদের ক্যাডার বাহিনী। ওরাই মূলত মাঠের ভলেন্টিয়ার। পারফেক্ট। শিকারী যখন নিজেই ফাঁদ পাতে তখন সে ধরে নেয় শিকার অবধারিতভাবে ধরা পড়বে, কিন্তু শিকারী যদি নিজেই অন্য কারো শিকার হয়ে যায় তার চেয়ে বড় ট্র্যাজেডি আর কিছু হতে পারে না। কাল সকালে আমি যথারীতি ক্যাম্পাসে যাব। সায়েমদের নড়াচড়ার ওপর আমার চশমার ক্যামেরা লাইভ ফিড পাঠাবে। তুই শুধু ব্যাকগ্রাউন্ড দুবাইয়ের বায়ারের অ্যাকাউন্টটা ফ্রিজ করার ব্যবস্থা কর।
পরের দিন সকাল 10টা, মেঘলা আকাশটা কেটে গিয়ে কড়া রোদ উঠেছে ক্যাম্পাসে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের সামনে নোটিশ বোর্ডের সামনে প্রচুর ছাত্রছাত্রী ভিড় করে আছে। আগামী পরশু দিনের কনসার্টের ভলেন্টিয়ার লিস্ট দেওয়া হয়েছে সেখানে। স্যাম আর রিফাত দামি ডেনিম জ্যাকেট পরে নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। তানহা তাদের পাশে দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান হাতে নিয়ে হাসাহাসি করছিল। ঠিক তখনই আরিয়ান তার সেই জং ধরা ভাঙ্গা সাইকেলটা নিয়ে নোটিশ বোর্ডের একটু দূরে এসে থামল। তার শার্টের একটা হাতা ছেঁড়া, জুতো জোড়া ধুলোই ধূসর। সে সাইকেলটা স্ট্যান্ডে রেখে ধীর পায়ে নোটিশ বোর্ডের দিকে এগোতে চাইল। স্যাম আরিয়ানের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়াটা ছাড়ল। তার চোখে আজ এক অদ্ভুত হিংস্রতায় আর অতিরিক্ত আত্মবিশ্বাস। এই যে আমাদের ডিপার্টমেন্টের সায়েন্টিস্ট আরিয়ান সাহেব এসেছেন। কিরে আরিয়ান, কনসার্টের রাতে তোর কোনো ডিউটি চাই নাকি? ভিসি স্যার কিন্তু স্পেশাল গেস্ট, তুই চাইলে তোকে একটা কাজ দিতে পারে। ভিসি স্যারের গাড়ি যখন আসবে তুই গেটে দাঁড়িয়ে ওনার গাড়ির চাকাটা একটু মুছে দিস। চাষার ছেলে তো মাটির কাজ ভালোই পারবি। করিডোরের বাকি ছেলেরা হো হো করে হেসে উঠল। তানহা মুখ টিপে হেসে আরিয়ানের দিকে তাকালো। সায়েম, ওরে শুধু শুধু খ্যাপাস না, ও এমনিতেই গরিব মানুষ, তার উপর সারা রাত জেগে খাতা লেখে। আচ্ছা আরিয়ান, তুই কনসার্ট দেখতে আসবি না? টিকিট কাটার টাকা আছে তো তোর? না থাকলে সাইমকে বল, ও তোকে একটা ফ্রি পাস এনে দেবে। ও তো ভলান্টিয়ারদের হেড। আরিয়ান নিচু করে নিজের চটের ব্যাগের ফিতেটা শক্ত করে ধরল। তার মুখের কোণায় একটা ভয়ত এবং অসহায় ভাব ফুটে উঠল, যা দেখে যে কেউ ভাববে সে এখনই কেঁদে দেবে। তানহা আপা, আমার কনসার্ট দেখার শখ নেই। ওই রাতে আমার মেসে অনেক পড়া আছে। আর সাইম ভাই, আমি ভিসি স্যারের সামনে যাওয়ার যোগ্য নই। আমি কালকে ল্যাবে গিয়েছিলাম প্র্যাকটিক্যাল খাতাটা সই করাতে, কিন্তু ল্যাবটা বন্ধ ছিল। সাইম ভাই, আপনারা কি জানেন ল্যাবটা কেন বন্ধ ছিল? কাল রাতে নাকি ওখানে কোনো স্পেশাল কাজ হয়েছে। আরিয়ানের এই সাধারণ প্রশ্নটা শুনবার মাত্রই সাইম আর রিফাতের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেল। সাইমের হাতের জ্বলন্ত সিগারেটটা হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল। রিফাত সাইমের দিকে এক নজর তাকিয়ে ঢুকিল। তাদের ভেতরে সেই গত রাতের আতঙ্কটা আবার চারা দিয়ে উঠল। স্যাম এক পা এগিয়ে এসে আরিয়ানের শার্টের কলারটা শক্ত করে চেপে ধরল। তার চোখ দুটো রাগে আর ভয় লাল হয়ে উঠেছে। তুই কাল রাতে ল্যাবের সামনে কি করছিলি? তোকে কে বলেছে কাল রাতে ল্যাবে কাজ হয়েছে? তুই কি ভেতরে ঢুকেছিলি? সত্যি কথা বল, নইলে তোকে এই ক্যাম্পাসের মাটিতে পুঁতে ফেলবো আজ। রিফাতও এগিয়ে এসে আরিয়ানের কাঁধে একটা ধাক্কা মারল। আরিয়ানের চটের ব্যাগটা আবার মাটিতে পড়ে গেল এবং তার ভেতরের সস্তা কলমগুলো ছিটকে গেল। সায়েম, এই ছেলেটা বড্ড বেশি কথা বলছে আজকাল। ও কাল রাতে ল্যাবের ওদিকে কি দেখলো? এই আরিয়ান, তুই কি কাউকে ল্যাবের ভেতরে ঢুকতে দেখেছিস? সোজা কথা বল। আরিয়ান কাঁপা কাঁপা গলায় হাত জোর করল। তার চোখের চশমাটা নাকের উপর থেকে একটু বাঁকা হয়ে গেছে। সে অত্যন্ত ভীতু অভিনয় করে বলতে লাগলো, সাইম ভাই, আমি কিছু দেখিনি। আমি সত্যি কিছু দেখিনি। আমি শুধু বিকেলের দিকে ডিপার্টমেন্টাল হেড স্যারকে ল্যাবের চাবি নিয়ে যেতে দেখেছিলাম। তাই ভাবলাম রাতে হয়তো কোনো বড় ভাইদের রিসার্চ ছিল। আমি তো রাতে ম্যাচ থেকে বেরি হই না। আপনারা প্লিজ আমাকে মারবেন না। আমি আর কোনো দিন ল্যাবের ওদিকে যাব না। স্যাম আরিয়ানের কলারটা আরও এক ঝটকায় ছেড়ে দিল। সে কিছুটা আশ্বস্ত হলো যে এই ভীতু ছেলেটা আসলে কিছুই জানে না, শুধু আন্দাজে কথা বলছে। সাইম আর রিফাত তানাকে নিয়ে করিডর দিয়ে হনহন করে হেড স্যারের অফিসের দিকে হেঁটে চলে গেল। তারা চলে যাওয়ার পর আরিয়ান মাটিতে বসা অবস্থাতে মাথাটা একটু তুলল। তার চশমার কাছের আড়ালে থাকা চোখ দুটো এখন আর ভীতু নয়, ওটা এখন শিকারি চিতার মতো তীক্ষ্ণ। আরিয়ান উঠে দাঁড়িয়ে নিজের শার্টের ধুলো ঝালো। সে মনে মনে বলল, ভয়, এই ভয়টাই তো আমি তোমাদের মনে দেখতে চেয়েছিলাম সাইম। তোমরা ভাবছো তোমরা খুব সাবধানে আছো, কিন্তু তোমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাস এখন আমার নিয়ন্ত্রণে। ঠিক তখনই করিডোরের ওপাশ থেকে হেঁটে আসছিলেন স্বয়ং ডিপার্টমেন্টাল হেড। তার হাতে একটা কালো রঙের ফাইল। সে নোটিশ বোর্ডের দিকে তাকিয়ে যাওয়ার সময় আরিয়ানকে দেখে থামলেন। হেড স্যারের চোখে এক গভীর সন্দেহ। সে আরিয়ানের সামনে এসে দাঁড়ালেন।
আরিয়ান, তুমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না? কাল রাতে তুমি নাকি ল্যাবের চাবির কথা সায়েমদের জিজ্ঞেস করছিলে। তুমি কি কাল রাতে ক্যাম্পাসের ভেতরে ছিলে? আরিয়ান হেড স্যারকে দেখা মাত্রই মাথাটা আরও নিচু করে ফেল। সে একেবারে বোকা সেজে উত্তর দিল, না স্যার, আমি তো মেসেজ ছিলাম। আমি জাস্ট আজকে সকালে সাইম ভাইদের জিজ্ঞেস করেছিলাম যে ল্যাবটা আজকে খোলা থাকবে কিনা। আমার একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বাকি ছিল স্যার। আপনি যদি পারমিশন দেন আমি কি আজ বিকেলে ল্যাবে গিয়ে একটু পড়াশোনা করতে পারি? ডিপার্টমেন্টাল হেড আরিয়ানের দিকে কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আরিয়ানের এই অতি সাধারণ পোশাক, ভাঙ্গা সাইকেল আর বোকা বোকা কথা শুনে স্যারের মনে সন্দেহটা কেটে গেল। সে ভাবলেন এইরকম একটা গরিব মেরুদণ্ডহীন ছেলে কোনোভাবে এই বিশাল চক্রের জন্য হুমকি হতে পারে না। না, আজ বিকেলে ল্যাব বন্ধ থাকবে। কনসার্ট শেষ হওয়ার আগে কোনো স্টুডেন্ট ল্যাবে ঢুকবে না। তুমি এখন ক্লাসে যাও, আর ক্যাম্পাসের ভিতরে বেশি ঘোরাঘুরি করবে না। দিনকাল ভালো না। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি লাইব্রেরিতে যাচ্ছি। ডিপার্টমেন্টাল হেড ফাইলটা বগলে চেপে ভিসি স্যারের অফিসের দিকে এগিয়ে গেলেন। আরিয়ান তার সাইকেলটা নিয়ে ধীর পায়ে সেন্ট্রাল লাইব্রেরির দিকে এগোতে লাগলো, কিন্তু তার পকেটে স্যাটেলাইট ডিভাইসটি তখন মৃদু ভাইব্রেট করছে। আরিয়ান লাইব্রেরির পেছনের একটা নির্জন কোণায় গিয়ে ফোনটা বের করলো। স্ক্রিনে রুদ্র জরুরি মেসেজ এসেছে যে একটা বড় ঝামেলা হয়েছে। ভিসি স্যারের অফিস থেকে যে নতুন এনক্রিপ্টেড ফাইলটা ডাউনলোড হয়েছে ওটার পাসওয়ার্ড ম্যাচ করছে না। ওটাতে একটা থার্ড পার্টি সিকিউরিটি লক বসানো আছে। যদি তারা আগামী 12 ঘন্টার মধ্যে ওটা আনলক করতে না পারে তবে কনসার্টের রাতের অ্যাম্বুলেন্সগুলোর রুট চেঞ্জ হয়ে যাবে। আরিয়ান ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে তার চোয়াল শক্ত করলো। রহস্যের কুয়াশাটা এখন আরও বেশি ঘন হয়ে উঠেছে। ভিসিআর হেড স্যারের পেছনে সেই অদৃশ্য হাতটা এবার আরিয়ানের টেকনোলজির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আরিয়ান এয়ারপিসটা অন করে গম্ভীর গলায় বলল, রুদ্র, মেইন সার্ভারের সিকিউরিটি লকটা ভিসি বা ডিপার্টমেন্টাল হেডের ব্রেন থেকে আসেনি। ক্যাম্পাসের ভেতরেই কেউ একজন বসে লাইভ কোডিং করছে। যে ইমেইল আইডিটা তুই হাইড অবস্থায় পেয়েছিলি ওটার সোর্স আইপি জেনারেট কর। আজ রাতেই আমাকে সেই সোর্সের দরজায় পৌঁছাতে হবে। চুনোপটিয়া রাঘব বোয়ালদের বাইরেও এই ইউনিভার্সিটিতে একজন মাস্টার মাইন্ড বসে আছে। আমার আইটি সিস্টেমকে যে চ্যালেঞ্জ করেছে তাকে দেখার জন্য আমার আর তর সইছে না। কনসার্টের আগেই এই রহস্যের শেষ চাবিকাঠি আমার চাই। সকাল 11টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিরচেনা প্যারিস রোড আজ অন্যরকম জমজমাট। গগন শিরিষ গাছগুলো নিচ দিয়ে ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড়। আরিয়ান তার সেই জং ধরা চেইন ঢিলে হয়ে যাওয়া সাইকেলটা নিয়ে প্যাডেল মারতে মারতে লাইব্রেরি মোড় পার হচ্ছিল। তার চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমা, পরনে ইস্ত্রি ছাড়া একটা মলিন হালকা নীল রঙের শার্ট, আর কাঁধে তালি দেওয়া চটের ব্যাগ। চশমার কাচের আড়াল থেকে সে খুব সাবধানে চারপাশের পরিবেশটা পর্যবেক্ষণ করছিল। গত রাতে রুদ্র পাঠানো সেই রহস্যময় থার্ড পার্টি সিকিউরিটি লকের আইপি অ্যাড্রেসটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ক্যাম্পাসের ভেতরেই কেউ একজন বসে তার আইটি সিস্টেমকে হ্যাক করার চেষ্টা করছে। এই ভাবনায় তার চোয়াল শক্ত হয়ে আসছিল। ঠিক তখনই মেন অডিটোরিয়ামের সামনে বাঁকে একটা তীব্র ব্রেকের শব্দ হলো এবং আরিয়ান কিছু বুঝে ওঠার আগে পেছন থেকে একটা লাল রঙের স্কুটি সজোরে এসে তার ভাঙ্গা সাইকেলের পেছনের চাকায় ধাক্কা মারল। ধাক্কাটা এতটাই আচমকা ছিল যে আরিয়ান নিজেকে সামলাতে পারল না। সে সাইকেল সহ সরাসরি রাস্তার পাশে থাকা কৃষ্ণচূড়া গাছের গোড়ার নরম মাটিতে ছিটকে পড়ে গেল। তার চটের ব্যাগ থেকে সস্তা খাতা, দুটো কলম আর একটা অর্ধেক খাওয়া পাউরুটি ছিটকে ছড়িয়ে পড়ল মাটিতে। সাইকেলের চেনটা ক্যাচ ক্যাচ শব্দ করে পুরোপুরি খুলে গেল। স্কুটি থেকে ঝড়ের বেগে নেমে এলো এক তরুণী। পরনে তার জিন্স আর একটা ঢিলেঢালা খাকি রঙের কুর্তি, চোখে কালো সানগ্লাস, চুলগুলো পেছনের দিকে শক্ত করে পনিটেল করা। মেয়েটির চোখে মুখে এক তীব্র জেদ আর আভিজাত্যের ছাপ। এই মেয়েটি অহনা। আপাতত দৃষ্টিতে তাকে সাধারণ একজন জেদি ছাত্রী মনে হলো, আসলে সে পুলিশের একজন তুখোড় অ্যাসিস্ট্যান্ট কমিশনার। ঢাকা থেকে সম্পূর্ণ গোপনে তাকে এই বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। কেমিক্যাল ল্যাবের আড়ালে যে কোটি কোটি টাকার আন্তর্জাতিক ড্রাগ ও বিস্ফোরক সিন্ডিকেট চলছে সেই খবর পৌঁছেছে উপর মহলে।
কিন্তু দেশের এত বড় এবং নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন নষ্ট না হয় সেজন্য কোনো রকম ইউনিফর্ম বা ফোর্স ছাড়া অহনাকে পাঠানো হয়েছে একই ছদ্মবেশে তথ্য জোগাড় করতে। অহনা মাটিতে পড়ে থাকা আরিয়ানের দিকে এক নজর তাকিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। এই যে ভাই, চোখ দুটো কি কপালে নাকি পকেটে রেখে সাইকেল চালান? এত বড় একটা রাস্তা আর আপনি ঠিক আমার স্কুটির সামনে এসে সাইকেলটা ব্রেক করলেন। ব্রেক নষ্ট হলে সাইকেল নিয়ে বের হন কেন? আপনার মতো আনস্মার্ট ছেলেদের জন্য রাস্তায় শান্তিতে গাড়ি চালানো দায়। আপা, ও আপা, আমার চশমাটা কোথায় গেল? আমি তো সোজা এক পাশ দিয়ে যাচ্ছিলাম আপা। আপনি তো পেছন থেকে এসে হুট করে ধাক্কা দিলেন। আমার সাইকেলের চেইনটা আবার ছিঁড়ে গেল। আজকেও অ্যাসাইনমেন্ট জমা দিতে দেরি হয়ে যাবে। হেড স্যার তো আমাকে ক্লাস থেকে বের করে দেবেন। নিন আপনার চশমা, মাটিতে হাত রাতা হবে না। আর আমি পেছন থেকে ধাক্কা দিইনি, আপনি নিজেই আঁকাবাঁকা করে সাইকেল চালাচ্ছিলেন। মাটিতে পড়ে গিয়ে এমন বাচ্চাদের মতো করছেন কেন? চোট লেগেছে নাকি কোথাও? নাকি ধাক্কা লাগার আগেই ভয় পেয়ে কান্নাকাটি শুরু করেছেন? না আপা, চোট লাগেনি, কিন্তু আমার খাতাগুলো সব ময়লা হয়ে গেল। এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের শিক্ষকেরা খুব কড়া। খাতা নোংরা হলে আর সই করবেন না। অনেক কষ্ট করে কাল সারা রাত জেগে অ্যাসাইনমেন্টটা লিখেছিলাম আপা। আপনি কোন ডিপার্টমেন্টের আপা? আপনাকে তো আগে কখনো এই চত্বরে দেখিনি। নতুন ভর্তি হয়েছেন নাকি? আমি এই সেমিস্টারে ট্রান্সফার হয়ে এসেছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। আর শোনো, আমাকে বারবার আপা বলবে না। আমার নাম অহনা। তোমার নাম কি? আর তুমি যে বললে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তোমাদের মেইন কেমিক্যাল ল্যাব কোনটা? কোন দিকে বলতে পারো? আমি আজ সকালে ওই দিকেই যাচ্ছিলাম, কিন্তু এই বিশাল ক্যাম্পাসের রাস্তা গুলিয়ে ফেলেছি। ল্যাবটা কি খুব দূরে? আমার নাম আরিয়ান। অহনা আপা, অহনা। আমাদের ডিপার্টমেন্টের ল্যাব তো ওই যে পেছনের বড় বিল্ডিংটা, কিন্তু ওদিকে এখন গিয়ে কোনো লাভ নেই অহনা। ল্যাব এখন পুরোপুরি বন্ধ। কনসার্ট শেষ না হওয়া পর্যন্ত হেড স্যার ল্যাবে কাউকে ঢুকতে একদম কড়া বারণ করেছেন। আপনি ল্যাবে কেন যাবেন? ওখানে তো এখন শুধু বড় বড় ড্রাম আর কেমিক্যালের গন্ধ। সাধারণ মেয়েদের তো ওসব পছন্দ হওয়ার কথা নয়। আপনি বরং সেন্ট্রাল লাইব্রেরিতে যান, ওখানে বসার ভালো জায়গা আছে। তুমি কিসের ড্রামা আরিয়ান? আর ল্যাব বন্ধ কেন? একটা রানিং ইউনিভার্সিটির মেইন ল্যাব কনসার্টের জন্য বন্ধ থাকবে কেন? এটা তো বেশ অদ্ভুত নিয়ম। তোমাদের হেড স্যার কি ল্যাবে বিশেষ কিছু রাখছেন নাকি? নাকি অন্য কোনো বড় প্রজেক্টের কাজ চলছে ভিতরে, যা সাধারণ ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে না? তুমি কি ওটার ভেতরে কখনো ঢুকেছো? আমি অত শত জানি না অহনা। আমি তো শুধু রাতের বেলা ল্যাবের জানালা দিয়ে মাঝে মাঝে লাইট জ্বলতে দেখি। কালকেও নাকি হেড স্যার আর বড় ভাইরা মিলে মাঝরাতে ল্যাবে কি যেন ধোয়াধুয়ি করছিলেন। সাইম ভাই তো আমাকে ধমক দিয়ে বললেন ওদিকে গেলে নাকি আমার পড়ালেখা চিরতরে শেষ করে দেবেন, ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেবেন। আমি খুব ভীত মানুষ অহনা। ওসব বড় ভাইদের ঝামেলায় আমি একদম জড়াতে চাই না। আপনিও ওদিকে যাবেন না। সায়েম ভাইরা কিন্তু খুব বিপজ্জনক ছেলে। ওনাদের সাথে ক্যাম্পাসের বড় বড় স্যারদের ওঠা বসা। সায়েম, ওই যে পলিটিক্স করে যে ছেলেটা, ও তোমাকে ধমক দিয়েছে? আচ্ছা আরিয়ান, তুমি তো এই ডিপার্টমেন্টেরই ছাত্র। তুমি কি জানো এই ল্যাবে স্পেশাল কোনো কেমিক্যাল বা ফার্টিলাইজার প্রজেক্টের কাজ চলছে কিনা? মানে কোনো বিদেশি বায়ারদের সাথে ডিল বা এই জাতীয় কিছু? তোমাদের কি কোনো নতুন এক্সপেরিমেন্ট চলছে যা শুধু হেড স্যার আর সায়েমরাই তদারকি করছে? ভালো করে মনে করে বলো তো, কোনো নতুন গাড়ি বা ট্রাক কি রাতে আসে ল্যাবের সামনে? বিদেশি বায়ার? আমি গরিব মানুষ অহনা। দুবেলা মেসে ডাল ভাত খাওয়ার টাকাই জোটে না। আমার আম্মাকে টাকা পাঠাতে হয়। আমি এসব বিদেশি ডিল কিভাবে জানবো? তবে হ্যাঁ, রুদ্র নামের একটা ছেলে লাইব্রেরির কোনায় বসে সেদিন কম্পিউটারে কি যেন দেখছিল। ও বলছিল ভিসি স্যারের ইমেল থেকে নাকি দুবাইতে কার সাথে কথা হয়েছে। আমি তো ওসব কোডিং বুঝি না অহনা। আপনি কি এসব বুঝতে পারেন? আপনি তো সাধারণ ছাত্রীদের মতো কথা বলছেন না। আপনি কি কোনো গোয়েন্দা?
কোনো পুলিশ টুলিশ নাকি আপা? দূর, আমি গোয়েন্দা হতে যাব কেন? মাথা খারাপ তোমার? আমি আসলে একটু থ্রিলার নভেল পড়তে ভালোবাসি, তো তাই যে কোনো জিনিসে রহস্য খোঁজা আমার স্বভাব। তাছাড়া নতুন এসেছি, তাই একটু কৌতূহল বেশি। তুমিও না আরিয়ান, একটা আস্ত বলদ। গোয়েন্দারা কি আর স্কুটি নিয়ে এইভাবে তোমার সাইকেলে ধাক্কা মারবে? গোয়েন্দারা আসে বড় বড় গাড়ি নিয়ে, বুঝলে? তা অবশ্য ঠিক বলেছেন অহনা। গোয়েন্দারা তো টিভিতে অন্যরকম ড্রেস পরে আসে। আমি আসলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা অহনা, আপনি যখন নতুন এসেছেন, চলেন আপনাকে আমাদের লাইব্রেরিটা ঘুরিয়ে দেখাই। এখানে অনেক পুরনো বই আছে। আমার অবশ্য এখন যেতে হবে। সায়েম ভাইরা আবার নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে, ওরা দেখলে বকবে। আরিয়ান, তোমার সাথে কথা বলে সত্যিই ভালো লাগলো। খাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিও, নইলে স্যার রাগ করবেন। আর শোনো, ল্যাবের ওদিকে যদি কোনো নড়াচড়া দেখো বা কোনো অদ্ভুত গাড়ি আসতে দেখো, আমাকে অবশ্যই জানাবে। এই নাও আমার নাম্বার। যে কোনো সমস্যায় আমাকে কল করতে পারো। সায়েমদের ভয় পাওয়ার কিছু নেই। অহনা তার পকেট থেকে একটা ছোট্ট চিরকুটে নাম্বার লিখে আরিয়ানের চটের ব্যাগের উপর ছুঁড়ে দিল। তারপর স্কুটির এক্সিলাইটর চেপে পলকের মধ্যে প্যারিস রোডের ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আরিয়ান মাটিতে দাঁড়িয়ে চিরকুটটা হাতে নিল। এতক্ষণ তার মুখের যে বোকা ভীতু ছাত্রের ছায়া ছিল, তা 1 সেকেন্ডের মধ্যে কর্পূরের মতো উড়ে গেল। তার মুখেও বেয়ে ফুটে উঠল আন্ডারওয়ার্ল্ডের কাঁপানো সেই ভয়ঙ্কর রূপ। সে চিরকুটটা পকেটে রেখে নিজের এয়ারপিসটা অন করল। রুদ্র, সিস্টেমে একটা নতুন প্রোফাইল ক্রিয়েট কর, নাম অহনা। আমাদের ডিপার্টমেন্টে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছদ্মবেশে এসেছে। মেয়েটা আসলে ক্রাইম ব্রাঞ্চের এসি। ও অলরেডি সায়েম আর ল্যাবের ড্রাগ সিন্ডিকেটের পেছনে লেগেছে। মেয়েটার অবজারভেশন স্কিল ভালো, কিন্তু আমার চশমার স্পাই ক্যামেরা ও নোটিশ করতে পারিনি। বস, আমি লাইভ ফিড দেখতে পাচ্ছি। আপনি ঠিকই ধরেছেন, ওনার স্কুটি রেজিস্ট্রেশন নাম্বারটা ভুয়া এবং ওইটা পুলিশ হেডকোয়ার্টারের একটা গোপন মিশনের আন্ডারে রেজিস্টার্ড। বস, এখন আমাদের করণীয় কি? এই মেয়েটা যদি ল্যাবের ভেতরে বেশি নাক গলায়, তবে ভিসি স্যার আর সায়েমরা তো অ্যালার্ট হয়ে যাবে। আমাদের পুরো প্ল্যান নষ্ট হতে পারে। আমি কি আমাদের টিম পাঠিয়ে অহনাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব? একদম না রুদ্র। পুলিশ যখন নিজেই যেচে আমাদের খেলায় অংশ নিতে এসেছে, তখন তাকে একটু সুযোগ দেওয়া উচিত। অহনা ভাবছে সে চুনোপুটিদের ধরবে, কিন্তু সে জানে না এই ইউনিভার্সিটির আন্ডারওয়ার্ল্ডের আসল কিং কে। সায়েমদের উপর অহনা নজর রাখুক, আর অহনার উপর নজর থাকবে আমার চশমার ক্যামেরার। আজ রাতের মধ্যেই ভিসি আর সেই মাস্টার মাইন্ডের নতুন পাসওয়ার্ড ক্র্যাক করতে হবে। অহনাকে আমরা আমাদের চাল হিসেবে ব্যবহার করব, ও সায়েমদের ব্যস্ত রাখবে, আর সেই সুযোগে আমরা মেইন সার্ভার ক্লিন করে দেব। খেলাটা এখন আরও অনেক বেশি জমজমাট হবে। রুদ্র, নজর রাখো ওর উপর। প্রতিটা মুভমেন্ট আমার জানা চাই। রাত তখন একটা। পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন একটা নিঝুম দ্বীপের মতো অন্ধকারে ডুবে গেছে। প্যারিস রোডের গগন শিরীষ গাছগুলোর পাতা ভেদ করে চাঁদের আলো এসে পড়েছে পিচঢালা রাস্তায়। দিনের বেলায় সেই চেনা কোলাহল এখন এক রহস্যময় নীরবতায় রূপ নিয়েছে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের মেন ল্যাব বিল্ডিংটার সামনে কোনো আলো নেই। প্রহরীরাও কনসাল্টের ডিউটি শেষ করে যার যার ঘরে ঘুমিয়ে পড়েছে। কিন্তু এই নিস্তব্ধতার মাঝেই দুটো আলাদা ছায়া সম্পূর্ণ ভিন্ন দিক থেকে একই উদ্দেশ্যে ল্যাব বিল্ডিংটার দিকে গুটিসুটি পায়ে এগিয়ে আসছিল। কেউ কারোর উপস্থিতি টের পায়নি, অথচ দুজনে লক্ষ্যই এক ল্যাবের আড়ালে চলা সেই কোটি কোটি টাকার কেমিক্যাল ও ড্রাগ সিন্ডিকেটের আসল প্রমাণ হাতে নাতে ধরা। ঢাকা হেডকোয়ার্টার থেকে যে লোকেশন ট্র্যাকিং পাঠানো হয়েছে, ওটার মেইন হাব এই বিল্ডিংটায়। সায়েম আর তার দলবল আজ রাতেই নাকি কেমিক্যালের বড় চালানটা সরিয়ে ফেলবে। আমাকে যে কোনো মূল্যে ল্যাবের পেছনের দরজার লকটা ভাঙতে হবে। কোনোভাবেই নিজের পরিচয় রিভিল করা যাবে না। কিন্তু এই গভীর রাতে চারপাশটা বড্ড বেশি শান্ত লাগছে। কেন যেন মনে হচ্ছে আমি ছাড়াও এখানে অন্য কারোর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অহনা তার খাকি কুর্তি বদলে একটা কালো রঙের জ্যাকেট আর কার্গো প্যান্ট পরে এসেছে। তার কোমরে লুকানো হচ্ছে ক্রাইম বেঞ্চের স্পেশাল লাইন
পিস্তল। সে ল্যাবের পেছনের জানালার দিকে এগোতে হঠাৎ করিডোরের অন্ধকারের মধ্যে একটা খসখস শব্দ শুনতে পেল। সে চট করে একটা পিলারের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল এবং জ্যাকেটের পকেট থেকে নাইট ভিশন বাইনোকুলারটা চোখের সামনে ধরল। ল্যাবের মেইন গেটের তালাটার সামনে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার পরনে কালো হুডি, মুখটা কাপড়ে ঢাকা, আর তার হাতে একটা অত্যাধুনিক লেজার ডিক্রিপশন ডিভাইস, যা দিয়ে সে ল্যাবের ডিজিটাল লকটা খোলার চেষ্টা করছে। চাঁদের আলোয় সেই ছায়ার চোখের চশমাটা এক পলকের জন্য চকমক করে উঠল। অহনা বাইনোকুলার দিয়ে সেই চশমাটা আর হাতের ডিভাইসটা দেখা মাত্রই তার বুকের ভেতর একটা তীব্র সন্দেহের মোচড় দিয়ে উঠল। ওই চশমা আর হাতের আঙুলের রিংটা তো আমার খুব চেনা। এটা তো নোটিশ বোর্ডের সামনে দেখা হওয়া সেই ভীতু বলদ ছেলেটা আরিয়ান। তার মানে এই ছেলেটা কোনো সাধারণ চাষার ছেলে বা গরিব ছাত্র নয়। দিনের বেলা আমার স্কুটির সামনে ও ইচ্ছা করে সাইকেল নিয়ে পড়ে গেছিল যাতে আমার উপর নজর রাখতে পারে। এত বড় একটা আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেটের সাথে এই ছেলেটা সরাসরি যুক্ত। ও আসলে ভিসি আর সায়েমের মেইন আইটি এক্সপার্ট। ও ল্যাবের অবৈধ কেমিক্যালের ডাটাবেস মেনটেন করে। ছি, আমি ওকে একটা নিরীহ ছাত্র ভেবে নিজের পার্সোনাল নাম্বার দিয়ে এলাম। আজ রাতে ওকে হাতে নাতে ধরবো নাকি আড়াল থেকে ওর আসল রূপটা দেখবো? না, এখনো সামনে যাওয়া চলবে না। এখনো সামনে যাওয়া যাবে না। ও নিশ্চয়ই সাইমের কোনো বড় চালান রিসিভ করতে এসেছে।